সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা বিগত ক্লাসগুলোতে 11 অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম এ বিষয়ে নিয়ে আমাদের ক্লাস করেছি। তো আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো বিষয় আমরা জেনেছি। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সমগোত্রীয় শ্রেণী এবং হচ্ছে কার্যকরীমূলক বা ক্রিয়াদর্শীমূলক। আজকে আমরা শুরুতেই কার্যকরীমূলক দিয়ে শুরু করব। একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম, এই অধ্যায় সম্পর্কে আমরা বিগত ক্লাসগুলোতে বিস্তারিত জেনেছি। আমরা জীবাশ্ম জ্বালানি সম্পর্কে জেনেছি, হাইড্রোকার্বন সম্পর্কে জেনেছি, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ সম্পর্কে জেনেছি। তো আমাদের ধারাবাহিকভাবে আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ নিয়েও গত ক্লাসে কথা বলেছিলাম যে হাইড্রোকার্বনকে বেশ কয়টি ভাগে ভাগ করা যায়। তো আমরা আসলে হাইড্রোকার্বন নিয়ে কথা বলতে গেলে সেখানে আমাদের অ্যালকেন শুরু করতে হবে বা অ্যালকাইন, অ্যালকিন এইসব শুরু করতে হবে। তো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ নিয়ে কাজ শুরু করার আগেই আমাদের যে বিষয়টা জানা জরুরি দরকার সেটা হচ্ছে কার্যকরীমূলক বা ক্রিয়াদর্শীমূলক। কারণ আমরা জানি এই পৃথিবীতে প্রায় 1 কোটির কাছাকাছি জৈব যৌগ আছে। এতগুলা জৈব যৌগ সম্পর্কে আমাদের আলাদা আলাদাভাবে জ্ঞান অর্জন করা অত্যন্ত কঠিন, কষ্টসাধ্য, যার কারণে সহজেই যাতে আমরা জৈব যৌগগুলোকে চিনতে পারি, আইডেন্টিফাই করতে পারি। এই আইডেন্টিফাই করার একটা বিষয় হলো কার্যকরীমূলক বা ক্রিয়াদর্শীমূলক, যা দেখেই আমরা মুহূর্তের মধ্যে চিনে ফেলতে পারবো যে এই জৈব যৌগটা কোন ধরনের, কোন সমগোত্রীয় শ্রেণীর মধ্যে পড়েছে বা কোন ধরনের যৌগ, এটা সম্বন্ধে আমরা ধারণা নিতে পারবো। তাহলে আমাদের কার্যকরীমূলক সম্পর্কে আমাদের প্রথমে জেনে নিতে হবে। কার্যকরীমূলক কাকে বলে? কার্যকরীমূলকের অপর নাম হচ্ছে ক্রিয়াদর্শীমূলক। এটাকে ক্রিয়াদর্শীমূলকও বলা হয়। ক্রিয়াদর্শী বা কার্যকরীমূলক নামটা এমন কেন যে ক্রিয়াদর্শী মানে কি? তাই বোঝা যাচ্ছে যে এই অংশটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কার্যকরীমূলক অর্থাৎ একটা মূল, যেই অংশটার মধ্যেই বিক্রিয়া সংঘটিত হবে। আমরা যদি সংজ্ঞা লিখি, জৈব যৌগের অণুতে আমরা জৈব যৌগের মধ্যে বলতে পারি জৈব যৌগের মধ্যে যে পরমাণু বা মূলক জৈব যৌগের মধ্যে যে পরমাণু বা মূলক ওই জৈব যৌগের, তাহলে জৈব যৌগের মধ্যে যে পরমাণু মূলক ওই জৈব যৌগের বিক্রিয়া ও ধর্ম নির্ধারণ করে তাকে ক্রিয়াদর্শীমূলক বা
কার্যকরী মূলক বলে? তোমরা সবাই বিষয়টা লক্ষ্য করো যে ক্রিয়াদর্শী বা কার্যকরী মূলক, জৈব যৌগের মধ্যে যে পরমাণু বা মূলক ওই জৈব যৌগের মধ্যে যে পরমাণু বা মূলক ওই জৈব যৌগের বিক্রিয়া ও ধর্ম নির্ধারণ করে তাকে ক্রিয়াদর্শী মূলক বা কার্যকরী মূলক বলে। আমরা যেমন লিখতে পারি এখানে অ্যালকেন সম্পর্কে আমরা কথা বলতে চাই। অ্যালকেন আমরা কি করে চিনব? আমরা যদি অ্যালকেন নিয়ে কথা বলতে চাই তাহলে অ্যালকেন চেনার উপায় কি? অ্যালকেন এর কার্যকরী মূলক হলো কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, একক বন্ধন, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কার্বন একক বন্ধন হচ্ছে কার্বনের সাথে কার্বন গুলো এইভাবে যুক্ত থাকবে, অর্থাৎ কার্বনের 4টি হাত থাকে আমরা জানি, তাহলে প্রত্যেকটি হাতেই আলাদা আলাদা ভাবে, অর্থাৎ কার্বনের সাথে কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, আর অন্য যে হাতগুলো আছে সেগুলো হাইড্রোজেন দ্বারা যুক্ত হবে। তাহলে অ্যালকেন এর কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। আমরা যদি অ্যালকিনের কথা বলি, এটা কি করে চিনব? অ্যালকিন এর কার্যকরী মূলক হলো কার্বন কার্বন, হাইফেন দিয়ে লিখবো আমরা, কার্বন কার্বন দ্বিবন্ধন, দ্বিবন্ধন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন এখানে। ঠিক একইভাবে আমরা যদি অ্যালকাইনের কথা বলি, অ্যালকাইন এর কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন, অর্থাৎ কার্বন 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 সাথে কার্বন 3টা বন্ধন যুক্ত থাকবে আর বাকি 2টা হাত খালি থাকবে। আমরা অ্যালকোহলের কথা বলতে চাই। অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে হাইড্রক্সিল মূলক, হাইড্রক্সিল, হাইড্রক্সিল মূলক OH। আর জৈব অ্যাসিড নিয়ে যদি আমরা কথা বলতে চাই, এটা কি করে আমরা চিনব? জৈব অ্যাসিড চেনার উপায় হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিল মূলক, কার্বক্সিল, কার্বক্সিল মূলক, এটাকে লেখা হবে COOH। এরপর হচ্ছে অ্যালডিহাইড। আমাদের পাঠ্য বইয়ের মধ্যে আমাদের যেই যৌগগুলো নিয়ে কথা বলতে হবে সেগুলো সম্বন্ধে আমরা কথা বলছি। আমাদের আছে অ্যালকেন, আছে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল এবং জৈব অ্যাসিড। অ্যালডিহাইড, অ্যালডিহাইড এর কার্যকরী মূলক হলো অ্যালডিহাইড মূলক বা কার্বনিল মূলক বলা হয়, কার্বনিল, কার্বনিল মূলক বলবো আমরা, বা এটাকে অ্যালডিহাইড মূলক বলা হয় CHO। কার্বনিল বলা আসলে ঠিক হবে না, কারণ কার্বনিল দিয়ে আবার আমরা আরো কিছু যৌগ তৈরি করতে পারবো, এটাকে আমরা অ্যালডিহাইড মূলকই বলবো, অ্যালডিহাইড। কিন্তু এখানে কার্বনিল গ্রুপ বিদ্যমান, অ্যালডিহাইড, অ্যালডিহাইড মূলক। CHO আর এস্টার, বিভিন্ন ধরনের ফ্লেভার আমরা খাই, আর্টিফিশিয়াল ফ্লেভার, এই আর্টিফিশিয়াল ফ্লেভার গুলো হচ্ছে এস্টার। এস্টারের কার্যকরী মূলক হচ্ছে এস্টার মূলক। এটা খুবই গুরুত্বপূর্ণ, আগে বইয়ের মধ্যে ভালো ছিল, এখন আসলে এস্টার সম্পর্কে বইয়ে তেমন কিছু না থাকলেও আমাদের এটা জানতে হবে। এস্টারটা আসলে মূলত জৈব অ্যাসিড আর হচ্ছে
অ্যালডিহাইডের মাধ্যমে তৈরি হয়, সংযোজন বিক্রিয়ার মাধ্যমে পানি অপসারিত হয়ে এস্টারের মূলক হচ্ছে এস্টারের কার্যকরী মূলক হচ্ছে COO এটা হচ্ছে হাত, আমরা আসলে হাতগুলোতে সাথে লাগিয়ে দিব। এখানে এখানে আমাদের প্রথমেই আমরা বলছি ক্রিয়াদর্শী বা কার্যকরী মূলক। ক্রিয়াদর্শী বা কার্যকরী মূলক জৈব যৌগের মধ্যে যে পরমাণু বা মূলক, জৈব যৌগের মধ্যে যে পরমাণু বা মূলক ওই জৈব যৌগের বিক্রিয়া ও ধর্ম নির্ধারণ করে তাকে ক্রিয়াদর্শী মূলক বা কার্যকরী মূলক বলে। তাহলে অ্যালকেনের কার্যকরী, আমাদের বইয়ে আছে অ্যালকেন, আমাদের অ্যালকেন নিয়ে বিস্তারিত পড়তে হবে। তো সেই অ্যালকেনটা আমরা চিনব কি করে? যে অ্যালকেনকে চেনার উপায় হচ্ছে, অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। আমরা এটা সংকেতের মাধ্যমে দেখাইছি, গাঠনিক সংকেতের মাধ্যমে, যে কার্বনের সাথে কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বনের সাথে কার্বন দুটি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে, যাকে বলা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন। আর অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বনের সাথে কার্বন তিনটি হাত দ্বারা যুক্ত থাকবে, অন্যান্য হাতগুলা অন্যান্য পরমাণু দ্বারা যুক্ত হবে। অ্যালকোহল অতি পরিচিত, আমরা যেটা হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে ব্যবহার করা হয়। অ্যালকোহলের বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে ইথানলটা সর্বাধিক পরিমাণ ব্যবহৃত হয়। অ্যালকোহল এর কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সিল মূলক, যেটা দেখে আমরা চিনতে পারবো এটা অ্যালকোহল। আর জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিল মূলক, COOH। আমরা জানি যে আমাদের অতি পরিচিত একটা জৈব অ্যাসিড হচ্ছে ইথানোইক অ্যাসিড, বা যা সিরকা বা ভিনেগার তৈরি করতে ব্যবহৃত হয়। আরো অনেক অ্যাসিড আছে, ফর্মিক অ্যাসিড আছে, পিঁপড়ার কামড়ের মধ্যে থাকে। অ্যালডিহাইড এর কার্যকরী মূলক হচ্ছে, যেটা বাজারে আমরা ফরমালিন ব্যাপক হারে দেখি, আমরা এখন অনৈতিকভাবে ফরমালিন ব্যবহৃত হয়। তো অ্যালডিহাইডের প্রথম যে যৌগ সেটা হচ্ছে ফর্মালডিহাইড, যেটা পাউডার আকারে পাওয়া যায়, পানির সাথে বিভিন্ন অনুপাতে মিশ্রিত করে ফল মূল শাকসবজির মধ্যে ব্যাপক হারে প্রয়োগ করা হয়, যেটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো সেটা সম্পর্কে আমরা অ্যালডিহাইড সম্পর্কে আমরা জানবো। আর এস্টার বাজারে আমরা বিভিন্ন ধরনের জুস বা বিভিন্ন ফ্লেভারের খাবার খেয়ে থাকি। এই ফ্লেভারগুলো আসলে যদিও বলা হয় ন্যাচারাল ফ্লেভার, কিন্তু বাস্তবিক পক্ষে এগুলো আছে আর্টিফিশিয়াল ফ্লেভার। এগুলো বিভিন্ন ধরনের এস্টার প্রয়োগ করা হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমের ফ্লেভার অথবা আনারসের ফ্লেভার অথবা পেয়ারার ফ্লেভার, বিভিন্ন ধরনের ফ্লেভার, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল কেমিক্যাল ব্যবহার করি এগুলো ফ্লেভার তৈরি করা হয়। তো এই এস্টার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের ক্রিয়াদর্শী এবং কার্যকরী মূলক। আসলে কার্যকরী মূলক বা ক্রিয়াদর্শী মূলক আরো অনেক আছে, যেগুলা তোমরা উপরের ক্লাসে ইন্টারমিডিয়েটে যখন যাবে তখন বিস্তারিত জানতে পারবা। কিন্তু আমাদের বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলা সম্পর্কে আমাদের জানতে হলে এই কয়টা কার্যকরী মূলকই আমাদের জন্য যথেষ্ট। অর্থাৎ অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, জৈব অ্যাসিড, অ্যালডিহাইড আর হচ্ছে এস্টার। এর বাইরে আমাদের আর অন্য সমগোত্রীয় শ্রেণী, এগুলোকে আসলে সমগোত্রীয় এক একটা শ্রেণী, এক একটা সমগোত্রীয় শ্রেণী বলা হয় এগুলাকে। এই সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে তোমাদের আমি এখন বলবো। তো আমরা জেনে নিলাম যে জৈব যৌগ যদি আমি পড়তে চাই, জৈব যৌগ সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা জৈব যৌগ তো অসংখ্য ধরনের, প্রায় বলছি 1 কোটির কাছাকাছি জৈব যৌগ আছে। প্রতিনিয়ত বিভিন্ন গবেষণাগারে, ইউনিভার্সিটিতে, ল্যাবে এই ধরনের জৈব যৌগ নিয়ে গবেষণা হচ্ছে, নতুন নতুন জৈব যৌগ তৈরি হচ্ছে, তার নামকরণ করা হচ্ছে ইপেক পদ্ধতির সাহায্যে। সারা পৃথিবী ব্যাপী জৈব যৌগ প্রতি মুহূর্তেই সৃষ্টি হচ্ছে। কিন্তু এই জৈব যৌগ সংখ্যা বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে আমি তোমাদের আসলে বলি নাই। জৈব যৌগ সম্পর্কে আমাদের একটা বিষয় ধারণা থাকতে হবে যে কেন পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা বেড়ে গেল। জৈব যৌগের সংখ্যা বেড়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে কার্বনের যোজনী 4 হওয়া। আরো কিছু মৌল আছে যাদের যোজনী 4, কিন্তু এই কার্বনের যোজনী 4 হওয়ার পাশাপাশি কার্বনের আরেকটি ধর্ম আছে, নাম হলো ক্যাটিনেশন ধর্ম। অর্থাৎ একটা কার্বনের সাথে আর একটা কার্বন যুক্ত হয়ে হয়ে বিভিন্ন আকার, বিভিন্ন আকৃতির, বিভিন্ন সংখ্যার, বিভিন্ন দৈর্ঘ্যের শিকল তৈরি করার যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। অন্যান্য কোনো মৌলের মধ্যে আর এই ধর্মটা নাই। সিলিকনের মধ্যে সামান্য পরিমাণ আছে, 2, 4, 5, 6টা 7টা 8টা সিলিকন যুক্ত হয়ে শিকল তৈরি করতে পারে, কিন্তু এই শিকলগুলো আসলে বেশিটা স্টেবল হয় না, বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না।
কিন্তু কার্বনের শিকলগুলা যত খুশি তত, অর্থাৎ দেখা যাচ্ছে ফুটবলের মতো একটা যৌগ তৈরি করা সম্ভব কার্বনের সাথে কার্বন যুক্ত হয়ে, যা কিনা ফুলারিন্স নামে পরিচিত, তেজস্ক্রিয় টাইপের হয় একটু। তো যাই হোক, এটা একটা কারণ। তাহলে আমি দুটা কারণের কথা বললাম, কার্বনের যোজনী 4 হওয়া, কার্বনের সাথে কার্বন যুক্ত হয়ে শিকল তৈরি করার যে টেন্ডেন্সি, ক্যাটিনেশন ধর্ম, আর এটা হচ্ছে সমানুতা। তোমরা অলরেডি সমানুতা সম্পর্কে ধারণা পেয়েছো এই কারণে যে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে আমরা কিন্তু সমানুকরণ বা সমানু এবং সমানুকরণ বিক্রিয়া এগুলো সম্বন্ধে পড়েছি। আরেকটা বিষয় হচ্ছে পলিমার সম্পর্কে তোমরা আগেই জেনে ফেলেছো, যদিও আমরা এই অধ্যায়ে পলিমার সম্পর্কে কথা বলবো, কিন্তু পলিমার সম্পর্কে তোমরা আসলে আগেই ধারণা পেয়েছো যে পলিমার হচ্ছে মনোমারের সমন্বয়ে গঠিত বিশাল বৃহৎ অণু। এই পলিমারকরণ অজৈব যৌগের মধ্যে নাই, শুধু জৈব যৌগের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে থাকে। পলিমার সায়েন্স বিশাল বড় ধরনের একটা বিষয়, যে অসংখ্য পলিমার তৈরি হচ্ছে প্রকৃতিতে এবং হচ্ছে আর্টিফিশিয়ালি আমরা তৈরি করে বাস্তব জীবনে বিভিন্ন অর্থনৈতিক কাজে আমরা ব্যবহার করছি। তোমরা জানো যে প্লাস্টিকের এখন জয় জয়কার, অর্থাৎ সারা পৃথিবীতেই প্লাস্টিক এবং প্লাস্টিক জাতীয় পণ্য এর ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে আমাদের যে বিষয়টা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী নিয়ে কথা বলার আগেই আমি তোমাদের একটা বিষয় নিয়ে বলতে চাই, সেটা হলো মিথিলিন মূলক। মিথিলিন মূলক কি এটা আমাদের আগে জানতে হবে। মিথিলিন মূলকটা বলেই আমি আসলে সমগোত্রীয় শ্রেণী বলার চেষ্টা করবো। সমগোত্রীয় শ্রেণীর আগে আমি মিথিলিন মূলক সম্বন্ধে বলতেছি। মিথিলিন মূলক দেখা যাচ্ছে CH2 আমি কি লিখেছি, CH2 মানে হচ্ছে কার্বনের হাত যদিও 4টা, কিন্তু তার দুই পাশে দুটি হাত খালি এবং দুইটি হাতের মধ্যে আছে 2টা হাইড্রোজেন পরমাণু। তাহলে এটা কি সহজেই লেখা যায় যে কি CH2 দ্বিযোজী। এটা যোজনী কত? এটা যোজনী হচ্ছে 2, দ্বিযোজী এটা। তো দ্বিযোজী হওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা CH2 কে কি বলবো, মিথিলিন মূলক বললো। এটা মিথিলিন মূলক বলার কারণটা কি? কারণ হচ্ছে এটা মিথেন থেকে সৃষ্ট। অর্থাৎ আমরা যদি মিথেনের কথা চিন্তা করি, মিথেন হচ্ছে CH4, মিথেন থেকে 2টা হাইড্রোজেন অপসারণ করলে, 2টি হাইড্রোজেন পরমাণুকে যদি অপসারণ করি, 2টি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে কি হবে? অপসারণ করলে হবে CH2 কিন্তু 2টি হাত খালি, অর্থাৎ 2টা হাত তৈরি হয়েছে এখানে যোজনী 2। যেহেতু মিথেন থেকে সৃষ্টি, এই জন্য এটাকে বলা হচ্ছে মিথিলিন মূলক। মিথেন থেকে 2টা হাইড্রোজেন অপসারণ করলে যে দ্বিযোজী মূলক তৈরি হবে তার নাম হচ্ছে মিথিলিন মূলক। আবার বলছি, CH2 কে মিথিলিন মূলক বলা হয়। এর কারণ হচ্ছে মিথেন থেকে 2টি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে দ্বিযোজী মূলক তৈরি হবে এর নাম হচ্ছে মিথিলিন মূলক। এই হচ্ছে মিথিলিন মূলক। তোমরা জানলে এটা আমাদের সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে জানতে সাহায্য করবে। সমগোত্রীয় শ্রেণী, গোত্র বলতে তোমরা একটা বিষয়টা বুঝো যে একটা গোত্র মানে কি, যেখানে একই সম্প্রদায়ের লোকজন থাকে, অর্থাৎ সম্প্রদায় গোত্র। আমরা এগুলো বলতে কি বুঝি, যে একই গোত্রের মধ্যে একই ধরনের লোকজন বসবাস করে। তো দেখা যাচ্ছে এখানে সমগোত্রীয় শ্রেণী মানে হচ্ছে একই কার্যকরী মূলক বিশিষ্ট এবং মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট জৈব যৌগ সমূহকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। সমগোত্রীয় শ্রেণী আমরা সংজ্ঞাটা আগে লিখব। সমগোত্রীয় শ্রেণী, আসলে তোমরা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আগেই জেনে ফেলছো, কিন্তু এটাকে যদি সমগোত্রীয় শ্রেণী বলা হয় সেটা জানা হয়নি। সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আমরা আগেই জেনেছি, কিন্তু সমগোত্রীয় শ্রেণীগুলোকে কিভাবে উপস্থাপন করা হয় সেই বিষয়টা এখন জানতে হবে। সমগোত্রীয় শ্রেণী একই কার্যকরী
মূলক বিশিষ্ট এবং মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট জৈব যৌগ সমূহকে সমগোত্রীয় আবার বলছি একই কার্যকরী মূলক বিশিষ্ট এবং মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট জৈব যৌগ সমূহকে সমগোত্রীয় শ্রেণী বলে। আমি কিছু উদাহরণ দিব, যেমন CH3OH। আচ্ছা, এই পার্থক্য এটা লেখার আগে আমরা অ্যালকেন থেকে শুরু করি। যেমন হচ্ছে মিথেন CH4, ইথেন CH3, এটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি C2H6। আবার লিখব CH3 বা C3H, কত হবে 6টা আর 2টা হচ্ছে 8টা। এবং আবার লিখব CH3 CH2 বা C4H10। কি দেখতে পাচ্ছি আমরা? আরেকটা উদাহরণ লিখে আমরা তাহলে বুঝতে পারবো। CH3 CH2 এবং CH3, বা আমরা লিখতে পারি C5H12। আবার আমরা লক্ষ্য করি মিথেন, এই যৌগটার নাম আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে মিথেন। এটার নাম হচ্ছে ইথেন CH3 বা C2H6। ইথেনের পরে হচ্ছে প্রোপেন, মিথেন প্রোপেন হচ্ছে 3 কার্বন বিশিষ্ট CH3 CH2 CH3 বা C3H8 বলবো। তারপর হচ্ছে বিউটেন, এই যৌগের নাম হচ্ছে বিউটেন 1 2 3 4 C4H10। বিউটেনের পরে হচ্ছে পেন্টেন, আরো অসংখ্য আছে কিন্তু আমরা এখন লিখতে চাচ্ছি না। অর্থাৎ পেন্টেন হচ্ছে 1 2 3 4 5 C5H12। এই যে পাশাপাশি কতগুলো যৌগ লিখেছি, এদের প্রত্যেকটার মধ্যে অর্থাৎ এই দুজনের মধ্যে পার্থক্য কি? এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একটা কার্বন, 2টা হাইড্রোজেন। আবার দেখা যাচ্ছে এই দুজনের মধ্যে পার্থক্য কি? এই দুজনের মধ্যে পার্থক্য হলো একটা কার্বন, 2টা হাইড্রোজেনের পার্থক্য। ঠিক একইভাবে এটার সাথে এটার পার্থক্য হলো কি? দেখা যাচ্ছে একটা কার্বন আর হচ্ছে 2টা হাইড্রোজেনের পার্থক্য। ঠিক একইভাবে আবার দেখা যাচ্ছে এটার সাথে এটার পার্থক্য হচ্ছে একটা কার্বন, 2টা হাইড্রোজেন। আমরা মনে হয় বিষয়টা লক্ষ্য করতে পারছি যে পাশাপাশি দুটি যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে একটা কার্বনের আর 2টা হাইড্রোজেনের, এবং এরা সবাই কিন্তু কার্বন কার্বন একক বন্ধন। তাহলে কার্যকরী মূলকটা কি? কার্যকরী মূলকটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। কার্যকরী মূলকটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। তাহলে একই কার্যকরী মূলক, ঠিক আছে। আর পাশাপাশি পার্থক্য কি? পাশাপাশি দুটি যৌগের মধ্যে পার্থক্য হলো মিথিলিন মূলকের পার্থক্য CH2। তাহলে আমাদের সংজ্ঞার সাথে মিলছে কিনা? এরা সবাই হচ্ছে একই কার্যকরী মূলক বিশিষ্ট, মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, কিন্তু পাশাপাশি দুটি যৌগের মধ্যে পার্থক্য হচ্ছে মিথিলিন মূলকের। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এটাকে একটা সাধারণ সংকেত দ্বারা আমরা কি করতে পারবো? প্রকাশ করতে পারবো। দেখো, সাধারণ সংকেত হচ্ছে এরা যত ধরনের যৌগ আছে এদের সবাইকে আমরা একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারবো। সাধারণ সংকেতটা কি হবে? সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2।
এখন n এর মান 1 হলে, n এর মান 2 হলে, n এর মান 3 হলে, n এর মান 4 হলে কি হবে? n এর মান 1 হলে কি হয় মিলিয়ে দেখো। সেটা হচ্ছে n এর মান 1 হলে হবে হচ্ছে মিথেন CH4, তাকিয়ে দেখো C1H2 into 1 plus 2 মানে 4, 2 হলে হবে C2H6, 3 হলে হবে C3H8, 4 হলে হবে C4H10। অর্থাৎ আমরা এই যৌগগুলো পেয়ে যাচ্ছি। তাহলে একটা সাধারণ সংকেতের মাধ্যমে এদেরকে প্রকাশ করা যাবে, যেখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি বসিয়ে বসিয়ে আমরা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলোকে পেতে পারি। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন এইভাবে আমরা যৌগগুলোকে পেয়ে যাব। তাহলে দেখা যাচ্ছে আমরা আবারও বিষয়টা খেয়াল করার চেষ্টা করি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, আমি বলবো যে একই কার্যকরী মূলক বিশিষ্ট এবং মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট জৈব যৌগ সমূহকে সমগোত্রীয় শ্রেণী বলে। সংজ্ঞা তো আমরা শিখলাম, কিন্তু সংজ্ঞার পাশাপাশি উদাহরণটা কেমন হবে? আমরা একটা মাত্র সমগোত্রীয় শ্রেণী শিখেছি, সেটা হচ্ছে কি? এটা হলো অ্যালকেনের সমগোত্রীয় শ্রেণী, অ্যালকেন। আমরা একটা মাত্র শিখলাম, আরো এরকম ভাবে আমরা এখন আরো সমগোত্রীয় শ্রেণী নিয়ে আসবো। এই অ্যালকেনের মধ্যে যত যৌগ আছে তারা সবাই একই গোত্রের, একই সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়, একই কার্যকরী মূলক এবং একই মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট যৌগ। তাহলে এদেরকে খুব সহজেই আমরা একটা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি। অসংখ্য যৌগ আছে, শত শত যৌগ আছে এখানে, কিন্তু আমরা শুধুমাত্র একটা সংকেত দিয়ে মনে রাখবো CnH2SN+2। n এর মান 1 হলে আমি একটা যৌগ বের করতে পারি, 2 হলে, 3 হলে, 4 হলে, 5 হলে, 100, 10, 20 এরকম আমরা যৌগটা পেয়ে যাব। তো এখন দেখা যাচ্ছে এটা আমরা জানলাম অ্যালকেন সম্বন্ধে। অ্যালকেন হচ্ছে তাহলে কি? আমাদের যদি প্রশ্ন করা হয় অ্যালকেন কি, অ্যালকেন হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী যাকে সাধারণ সংকেত কি দ্বারা প্রকাশ করা হবে? CnH2SN+2 দ্বারা প্রকাশ করা হবে। তাহলে অ্যালকেনের মতো করে আমি এখন লিখতে পারবো অ্যালকিন। অ্যালকিন একটা সমগোত্রীয় শ্রেণী হবে। এর সাধারণ সংকেত কি হবে? এর সাধারণ সংকেত হবে CnH2n। এইখানে n এর মান 1 এর জন্য কোনো যৌগ পাওয়া যাবে না, n এর মান শুরু হবে 2 থেকে। কারণ একটা কার্বন দিয়ে কখনো অ্যালকিন তৈরি করা সম্ভব না, কারণ পাশাপাশি দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকলে তবেই আমি তাদেরকে অ্যালকিন বলতে পারবো। তাহলে আমি যদি দ্বিবন্ধনই তৈরি করতে না পারি, তাহলে আমি তাকে অ্যালকিনই বলতে পারবো না। যেহেতু দ্বিবন্ধন তৈরি হওয়ার জন্য পাশাপাশি দুইটা কার্বনের প্রয়োজন, দ্বিবন্ধন তৈরি হওয়ার জন্য পাশাপাশি দুইটি কার্বনের প্রয়োজন, তাহলে সেটাকে আমরা অবশ্যই বুঝতে পারছি যে n এর মান কি 1 দিয়ে সম্ভব না, n এর মান হতে হবে 2 থেকে শুরু এখানে। তাহলে এখানে C2 দিয়ে যদি হয়, n এর মান যদি হয়, অ্যালকিন এর সাধারণ সংকেত হচ্ছে CnH2SN। n = 2 হলে কি হবে? C2H4, এটার নাম হচ্ছে ইথিন, এটাকে বলা হচ্ছে ইথিন। অর্থাৎ এখানে n এর মান 2 হলে C2H4 হচ্ছে ইথিন। এটাকে আমরা একটু সংকেত ভেঙে লিখতে পারি, সেটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, হাইড্রোজেন দুই পাশে হচ্ছে দুইটি। n এর মান যদি 3 হয় তাহলে C3H8, 3 দুগুণে 6 হবে এখানে, তাহলে হবে প্রোপিন। এটাকে আমরা ভেঙে লিখতে পারি CH3CH দ্বিবন্ধন CH2 লিখতে পারি। অর্থাৎ এখানে কার্বনের হাত দুইটা গেছে দুইটা হাইড্রোজেনের সাথে, দুইটা গিয়েছে তার পাশের কার্বনের সাথে, বাকি দুটা তো এদিকে যুক্ত, হাইড্রোজেন যুক্ত। এটা হচ্ছে প্রোপিন। ঠিক n এর মান 4 হলে আমরা লিখতে পারি C4H8, অর্থাৎ এটা হচ্ছে বিউটিন। এটাকে আমরা লিখতে পারি CH3CH2CH দ্বিবন্ধন CH2। অর্থাৎ আমরা গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত দুইভাবেই লেখার চেষ্টা করতেছি। আসলে জৈব যৌগগুলাকে যদি আণবিক সংকেত দিয়ে লেখা হয় তাহলে স্পষ্টভাবে বোঝা যায় না। অর্থাৎ এদেরকে যদি আংশিক
সম্পূর্ণ না, সম্পূর্ণ গাঠনিক লিখলে জায়গার পরিমাণ অনেক বেশি লাগে। অল্প জায়গায় সুন্দরভাবে বুঝতে হলে দেখা যাচ্ছে আমরা আংশিক গাঠনিক সংকেত দেখাবো, বিশেষ করে কার্বনের সাথে কার্বনের বন্ধনগুলোকে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2ICN, আর n এর মান 2 হলে C2H4 ইথিন হবে, CH2 দ্বিবন্ধন CH2, আর n এর মান 3 হলে হবে C3H6 প্রোপিন, এটাকে লেখা যায় হচ্ছে আংশিক গাঠনিক CH2 দ্বিবন্ধন CH2, আর n এর মান 4 হলে হবে C4H8 বিউটিন CH3 CH2 CH2। এইভাবে আমরা এগুলাকে লিখতে পারবো। তো যাই হোক, আমরা অ্যালকিন, এটাও একটা সমগোত্রীয় শ্রেণী। অ্যালকিন একটা গোত্র, অ্যালকিনের মধ্যে অসংখ্য যৌগ আছে, শত শত যৌগ। অ্যালকিন সম্পর্কে জানলাম। এখন আমরা অ্যালকাইনকেও একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারবো। অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এখানে কেন -2? দেখা যাচ্ছে এখানে n এর মান অবশ্যই 2 থেকে শুরু হবে, তোমরা বুঝতে পারতেছো। ত্রিবন্ধন তো অবশ্যই দুইটা কার্বনের মধ্যে হতে হবে, একটা কার্বনের মধ্যে তার ত্রিবন্ধন সম্ভব না। তাহলে n এর মান 2 হলে কি হবে? 2 হলে যে যৌগটা হবে C2H কত হবে? 2 × 4 থেকে 2 বিয়োগ করলে 2, বা C ত্রিবন্ধন, এখানে হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ কার্বনের সাথে কার্বন ত্রিবন্ধনের মাঝে যুক্ত হলো, আর দুটা হাইড্রোজেন থাকবে। এটার নাম হচ্ছে ইথাইন, বা এটাকে বলা হয় এসিটিলিনও বলা হয়, ইথাইন বলা হয় বা এসিটিলিন বলা হবে। বাণিজ্যিক নাম হচ্ছে এসিটিলিন। n এর মান 3 হলে হবে C3H, 3 × 6 থেকে 2 বাদ যাবে, 4 হবে। এটাকে আমরা লিখতে পারি কার্বন CH3, অবশ্যই আমরা এটা লিখলাম। আর C ত্রিবন্ধন CH, এটার নাম হচ্ছে ইথাইন, সরি, এটার নাম হচ্ছে প্রোপাইন। ইথাইন তো আগেরটার নাম ছিল প্রোপাইন, আইন উচ্চারণ হবে ত্রিবন্ধনের ক্ষেত্রে প্রোপাইন। আমরা আবার একটু খেয়াল করি, এখানে কার্বনের হাত কোনোভাবেই 4-এর বেশি কিন্তু হবে না, অর্থাৎ তোমাকে খেয়াল রাখতে হবে কার্বনের হাত অবশ্যই 4টাই হতে হবে। তাহলে CH3 CH, এই বিষয়টা আমাদের একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা এখানে লিখব n এর মান যদি 4 হয় তাহলে কি হবে? n এর মান 4 হলে হবে C4H কত হবে? 4 × 2 = 8 থেকে 2 বাদ দেবে H6, বা আমরা লিখতে পারি CH3 CH2, এবং কার্বনের সাথে কার্বন ত্রিবন্ধনের মাধ্যমে আমরা লিখব CH, এটার নাম হচ্ছে বিউটাইন, অর্থাৎ এটা হবে বিউটাইন। তাহলে আমরা আবার একটু খেয়াল করি যে অ্যালকাইন একটি সমগোত্রীয় শ্রেণী। এই গোত্রের মধ্যে অসংখ্য যৌগ আছে, তার মধ্যে আমরা কয়েকটা যৌগ নিয়ে কথা বলার চেষ্টা করেছি। CnH2ICN-2, n = 2 হলে C2H2 CH ত্রিবন্ধন CH, n = 3 হলে C3H4 হবে CH3 C ত্রিবন্ধন CH, আর n = 4 হলে হবে C4H6 হবে CH3 CH2 C CH বিউটাইন। এইভাবে আমরা অ্যালকাইনকেও একটা সাধারণ সংকেতের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো, অর্থাৎ অ্যালকাইন একটি সমগোত্রীয় শ্রেণী। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরকমভাবে আমরা যদি অন্যগুলাকেও লেখার চেষ্টা করি, তোমরা এখন নিজেরাই n এর মান 1 2 3 এগুলো বসিয়ে সবগুলা সমগোত্রীয় শ্রেণীর মাধ্যমে, আমরা যদি সব যৌগের কথা ভুলেও যাই, এই সমগোত্রীয় শ্রেণীর মাধ্যমে খুব সহজে আমরা বের করতে পারবো। যেমন অ্যালকোহলের সাধারণ সংকেত কি হবে? অ্যালকোহলের সাধারণ সংকেত কি হবে? অ্যালকোহলের সাধারণ সংকেত হবে CnH2
এইচ 2n প্লাস 1 OH। কেন? কারণ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু যদি হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেটা অ্যালকোহল হয়ে যায়। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH2n প্লাস 2, সেখান থেকে একটা হাইড্রোজেন কমে গিয়ে সেখানে ঢুকেছিল একটা হাইড্রোক্সিল মূলক। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এটা হলো অ্যালকোহলের সাধারণ সংকেত গেল। তাহলে আমরা জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি লিখবো? জৈব অ্যাসিডের ক্ষেত্রে হবে হলো CnH2n প্লাস 2 হবে না, হবে হলো কি 1, তার সাথে যুক্ত হবে COO, এইটার গ্রুপ যুক্ত হবে। ঠিক একইভাবে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের ক্ষেত্রে হবে CnH2n প্লাস 1 CHO। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আমাদের যেই কটা বিষয় নিয়ে আমাদের পড়তে হবে, অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী যার সাধারণ সংকেত ছিল CnH2n প্লাস 2, অ্যালকিনের সাধারণ সংকেত ছিল CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেত ছিল CnH2n মাইনাস 2। তারপর আমরা দেখলাম যে অ্যালকোহল এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস 1, একটা হাইড্রোজেন কমে গিয়ে সেখানে হাইড্রোক্সিল মূলক কি হয়েছে, যুক্ত হয়েছে। আর জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস 1 COOH। অ্যালডিহাইডের ক্ষেত্রে CnH2n প্লাস 1 CHO। এইভাবে দেখা যাচ্ছে যে আমরা বেশ কিছু সমগোত্রীয় সম্পর্কে জেনেছি যা আমাদের বইয়ের মধ্যে আছে, এগুলোকে আমাদের বিস্তারিত জানতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দুটি বিষয় সম্পর্কে আজকে জেনেছো, সেটা হলো সমগোত্রীয় শ্রেণী আর হচ্ছে কার্যকরী মূলক। অর্থাৎ সমগোত্রীয় শ্রেণী আমাদের জানতে হবে এই কারণে যে আমরা একই গোত্রের সবাইকে একসাথে সংঘবদ্ধ অবস্থায় রাখতে পারবো এবং তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো অল্প পরিশ্রমী। আর কার্যকরী মূলক তো খুবই জরুরি, যে জৈব যৌগগুলোকে চিনার একমাত্র উপায়ই হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক ছাড়া তো আমরা জৈব যৌগ চিনতেই পারবো না। গতকালই তোমরা একটা টিভি নিউজ হয়তো অনেকে দেখেছো, যে সেখানে এসিআই কোম্পানির যে হ্যান্ড স্যানিটারি ছিল, আমরা জানি যে হ্যান্ড স্যানিটারিজের মধ্যে WHO হু কর্তৃক যে নির্দেশনা দেওয়া আছে সেখানে বলছে ইথানল ব্যবহার করতে হবে অথবা আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করতে হবে। কিন্তু এই কোম্পানিগুলা যদিও নামি দামি কোম্পানি, তা সত্ত্বেও তারা কি করেছে, তাদের হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে মিথানল ব্যবহার করেছে। তাহলে অ্যালকোহল তো আমাদের চিনতে হলে কার্যকরীমূলক OS আমাদের জানতে হবে। যেই যৌগটার মধ্যে যৌগের মধ্যে OS থাকবে সেটা তো অবশ্যই অ্যালকোহল, কিন্তু সেই অ্যালকোহলগুলোর মধ্যে এক কার্বন বিশিষ্ট যেটা, সেটা হচ্ছে মিথানল, যা মানব দেহের জন্য ক্ষতিকর, টক্সিক, বিষাক্ত। তাহলে দেখা যাচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাবে পরীক্ষিত করা হয়েছে। তারপর হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে এটা পরীক্ষা করা হয়েছে এবং ওইসব প্রতিষ্ঠানের নিজস্ব ল্যাবেও পরীক্ষা করা হয়েছে। দেখা যাচ্ছে সেখানে মিথানলের উপস্থিতি পাওয়া গেছে, যা মানব ক্ষতিকর। এই ধরনের হ্যান্ড স্যানিটাইজ ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তোমরা সাবধানে সেগুলো ইউজ করবে। তো বাড়ি কাজ হিসেবে তোমাদের থাকলে হলো সমগোত্রী শ্রেণী এবং